উত্তম পরিকল্পনাকারী তো মহান রাব্বুল আলামিন। আসলে তিনি যে আমাদের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন সেটার জন্য কিন্তু আমরা আগে থেকেই কেউ জেনে শুনে বুঝে থাকি না। আসসালামু আলাইকুম। আমি কিন্তু অলরেডি গাজীপুর চলে আসছি। গতকালকে আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমার মা খুবই অসুস্থ। আমাকে অনেক আপুরা নক করছিলেন যে আমি কেন ২ দিন যাবৎ ভিডিও দিচ্ছি না। তো আসলে যে কেন ২ দিন যাবৎ আমি ভিডিও দিতে পারি নাই। তো এই ভিডিওতে আজকে বিস্তারিত সবকিছু বলবো। তো দেখতে পেলেন আমি যেখানে রিক্সা দিয়ে আসছিলাম ওইখানে কিন্তু আমি পপুলার হাসপাতালটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আসলে ওখানে গিয়েছিলাম যে আমার মাকে আরকি থেরাপি দিতে হবে। তো ওই হাসপাতালে দেয় কিনা। আসলে ওই হাসপাতালে কিন্তু থেরাপি দেয়া হয় না। তারপরে আমি আরেকটা হাসপাতালে যাই। আমার বোন আরকি ফোন দিয়ে বলল যে, "ওই হাসপাতালে গিয়ে দেখো।" আসলে হাসপাতালটার নামটাও আমি ভুলে গিয়েছি এখন। তো ২য় যে হাসপাতালে যাই, ওই হাসপাতালে যাওয়ার পর দেখলাম ওইখানে তারা থেরাপি দেয়, সেটাও সন্ধ্যার পর। তো এর মধ্যে কিন্তু আমি এই যে বাসায় চলে আসছি। এসেই এখানে কিছু থালা-বাসন ছিল। তো দেখলাম এগুলো সিঙ্কে এভাবে আছে। তো আমি আগে রুমে গিয়ে মায়ের সাথে কিছুক্ষণ বসেছিলাম। দেখলাম যে মায়ের অবস্থা অনেক খারাপ। শীতের জামাকাপড় বসে কাঁথা কাপড় মুড়ি দিয়ে মা আরকি শুয়ে আছে। মায়ের সারা শরীর, হাত, পা, মুখ, চোখ একেবারে কিন্তু ফুলে গিয়েছে ব্যথায়। আর খুব কান্নাকাটি করতেছিল। তো আসলে বাসায় যেহেতু আমরা ২ টা বোন, আমার ছোট বোন আগেই চলে আসছে। আমি আরকি আগের দিন রাতের বেলা ভোর রাতের দিক আরকি আমার বাসায় ফোন আসে যে, মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। তো বাসায় আরকি কেউ নাই। আমার ভাইয়ের ছেলেটা আর ওইদিক থেকে আমার ভাইয়ের বউ গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিল। যেহেতু সামনেই ঈদ। তো এবারের ঈদটা আরকি সে তার বাবার বাড়িতে করবে। তো ওই উদ্দেশ্যে গিয়েছিল। তো অত রাতের বেলা আমার বাসায় যখন ফোন আসে আসলে আমি চাইলেও তখন ছুটে আসাটা আমার পক্ষে সম্ভব ছিল না। আর দেখা যায় জবার আব্বুর খুব কড়াকড়ি ডিউটি চলতিছে। তো আমার ছোট বোনও যেহেতু মায়ের বাসার পাশাপাশি থাকে, আমি আমার ছোট বোনকে বলতেছিলাম যে ওকে যাওয়ার জন্য। তো ওরও যেহেতু ছোট বাচ্চা আছে তো চাইলেও কিন্তু ও আরকি আসতে পারে নাই। ও তো রাতের বেলা। তো আসলে মাকে নিয়ে সবসময় খুব ভয় কাজ করে। মা দেখা যায় রাত বেরাতেই হঠাৎ করে মার প্রেশার হাই হয়ে যায়। আবার সেই সাথে দেখা যায় রাতের বেলা মার খুব বড়, বড় সমস্যাগুলো দেখা দেয়। তো এ কারণে কিন্তু মাকে নিয়ে সবসময় একটু ভয়ে থাকি। তো গত ২-৩ দিনও দেখলাম খুব ভালো মানুষ কথা বলতেছে, মার্কেট করলো, সবকিছু আমাদের সাথে ফোনে ভিডিওতে শেয়ার করলো। তো হঠাৎ করেই যখন মা অসুস্থ হয় তার আগের দিন সন্ধ্যাবেলাও ইফতারি করতে, করতে কিন্তু আমার সাথে কথা বলতেছিল। তো রাতের বেলা ইফতারি করার পর থেকে আর মায়ের সাথে কথা হয় নাই। হঠাৎ করে ভোর রাতে আমার ভাইয়ের ছেলেটা ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে। বলতেছে, "দাদু ব্যথায় কান্নাকাটি করতেছে। ফুপি কি করব?" তো কি আর করা, পরে ওই রাতটা কোনরকম পার হলো আল্লাহ, আল্লাহ করতে, করতে। এরপর ভোরবেলা তো আমার বোন চলে আসছে। এরপর এই যে আমি চলে আসছি। তো আসলে মার এই অবস্থা দেখে আর বাসায় ফেরার চিন্তা করি নাই ওইদিন রাতের বেলা। তো বাসায় তো মেয়েদেরকে রেখে আসছি, আমি একাই চলে আসছি। তো এদিক থেকে আমি কি, কি রান্না করব মা বলতেছিল যে বাসি কিছু তরকারি ছিল, অল্প কিছু ইফতারি বানানো আছে। তো মা বলতেছিল আবার যেন ইফতারি বানাই। তো আমি বলতেছিলাম যে, "না দরকার নাই।" আসলে মার এই অবস্থা দেখে না ইফতারি কি বানাবো? আমার কোনো কাজই করতে ইচ্ছে করতেছিল না। তো যেহেতু রোজার সময়, রোজা তো রাখতে হবে। তো আমি সেহরির জন্য মা বলল যে ইলিশ মাছটা নামিয়ে রান্না করার জন্য। আর একটু ডাল চচ্চড়ি করব। তো এদিক থেকে আমি সবকিছু নামিয়ে কাটাকাটি করে রেডি করে নিচ্ছি। তো আমার ছোট বোনের যেহেতু ছোট, ছোট ২ টা বাচ্চা, তো ও চাইলে না বাচ্চাদেরকে সামলাবে না ও এই কাজগুলোই করবে। তো ও আরকি পারতেছিল না। তো পরবর্তীতে রান্নাবান্নার কাজে আমি লেগে গেলাম। তো আসলে এই ভিডিওগুলো কিন্তু আমার করার কোনো ইচ্ছে বা মন মানসিকতা ছিল না। আমার ভাইয়ের ছেলেটা জানে যে আমি কন্টিনিউ ভিডিও করি। আজকের ভিডিওটা দেখবেন অনেকটা কাঁপাকাঁপি। তো আমি ফোনটা ঘরেই রেখে আসছি। ও বারবার বলতেছিল, "ফুপি দাও আমি একটু ভিডিও করি। তুমি ভিডিও ছাড়বা না।" তো পরবর্তীতে দেখলাম যে বাচ্চা মানুষ বারবার বলতেছে, "ঠিক আছে একটু ভিডিও করি।" তো ও আরকি ক্যামেরাটা ধরে দিয়েছে আমাকে। যতক্ষণ আমি যতগুলো কাজ করেছি ও কোন ফাঁকে, ফাঁকে যে ক্যামেরাটা ধরেছে আমি কিন্তু বলতেও পারব না। তো আমি খুব তাড়াহুড়া করে সন্ধ্যার ইফতারির জন্য আরকি সবকিছু রেডি করে নিচ্ছি এদিক থেকে।
আর ওইদিক থেকে ফ্রিজে যা, যা ছিল ওগুলো আমার বোন আরকি আমাকে নামিয়ে দিয়েছে। বলল যে, "আপু তুমি এগুলো রান্না-বান্না করো।" আসলে আমরা বান্দারা দেখবেন যে পরিকল্পনা একরকম করি আর আল্লাহ তাআলার পরিকল্পনা কিন্তু আরেক রকম থাকে। আমি কল্পনাও করতে পারিনি এই ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত যে ইফতারির সময় আমরা ২ বোন আমার মায়ের মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখব। বলতে পারেন যে আমার মা মৃত্যুর ঘর থেকে ফিরে আসছে। তো ২ টা বোন যখন একটা ফ্ল্যাট বাসার ভিতরে দেখা যায় আশেপাশে অন্যান্য ইউনিটের সবাই কমবেশি ছিল। তো আসলে মাকে নিয়ে যখন আমরা ইফতারি করতে বসছি, আমার বোন তো খুব খুশি। আমি যখন কাটাকাটি করতেছিলাম, আমার মা আমার ছোট বোন আরকি বলতেছিল যে, "আপু অনেকদিন পর আজকে আমরা ৩ মা-মেয়ে একসাথে ইফতার করব।" আসলে আমরা মেয়েরা আমাদের বিয়ে হয়ে গেলে দেখবেন যে ওইভাবে আগের মতো ভাই, বোন, মা সবাইকে নিয়ে যে একটা ইফতার করা সেটা কিন্তু আর হয়ে ওঠে না। হয়তোবা আমি সময় পেলে আমার বোন সময় পায় না, আমার বোন সময় পেলে আমি সময় পাই না। তো এই যে মা, ভাই, বোনদের সাথে একসাথে বসে ইফতারি করা বছরে একবার সেটা কিন্তু খুব কম হয়ে ওঠে। আসলে সংসার হয়ে গেলে না আমরা মেয়েরা অনেকটা চেঞ্জ হয়ে যাই। আগে সংসারের দিকে আমরা ফোকাস দেই, তারপর আমাদের অন্য চিন্তা ভাবনা। তো আমার বোন বারবার বলতেছিল, "আপু ইফতারে না একটু অন্য রকমের কিছু আজকে আয়োজন করো।" তো আমি বলতেছিলাম যে, "মায়ের শরীর ভালো না, আমার তো কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না। আর তুই এসে বারবার বলতেছিস এটা করো, ওটা করো।" আসলে আমার কোনো কিছুই ওইভাবে করতে ইচ্ছে করছিল না। শুধু ভোর রাতের রান্নাটুকু না করলেই না। তো এই যে এই ইলিশ মাছটা কিন্তু রান্না করব ভোর রাতের জন্য। বিশ্বাস করেন এই ইলিশ মাছটা কিন্তু পরবর্তীতে আমাদের কিসমতে হয় নাই। তো কেন হয় নাই, কি কারণে হয় নাই সেটাও বলব। তো আমি এদিক থেকে মাছটা এখন কুটে নিব। তো ইলিশ মাছ তো এটা বরফ ছুঁড়তে আর বেশি একটা সময় লাগে না। তো এর মধ্যে মা কিন্তু বিছানায় শুয়ে, শুয়ে খুব জোরে, জোরে কান্নাকাটি করতেছিল। আর আমার বোন আমার পাশে এসে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছিল যে আমি কি করি। তো ইনিয়া সোনাকে কিন্তু ইনিয়া দাদুমণির কাছে রেখে আসা হয়েছে। আর এদিক থেকে শুধু আরিয়ানকে নিয়ে আসা হয়েছে। তো আরিয়ান আরকি ও তো আর ছোট বাচ্চা, ও তো আর মা ছাড়া থাকতেই পারে না। তো ইনিয়া যেহেতু একটু বড় হয়েছে, ইনিয়া কিন্তু এখন ওর দাদুর কাছে ভালোই থাকতে পারে। তো এদিক থেকে বাড়ি থেকে আমার ছোট মামা বারবার ফোন দিয়ে বলতেছিল সকাল থেকে যে মাকে যেন হসপিটালে নিয়ে যায়। আসলে আমার মায়ের যেহেতু থাইরয়েডের সমস্যা আছে, তারপরে মার অনেক, অনেক সমস্যা আছে। তো মার বাতের সমস্যাটা বেশি। তো এদিক থেকে কিন্তু আমি এই যে বাসি তরকারিগুলো নামিয়ে গরম করে নিচ্ছি আর ডাল চচ্চড়ি করব। সেই সাথে মাছটাও মিষ্টি কুমড় দিয়ে পরবর্তীতে আরকি রান্না করব। মা বলছিল মাছটা ভেজে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা করতে, শর্টকাট পদ্ধতিতে আরকি রান্না করতে। তো পরবর্তীতে বলছি যে ঠিক আছে ওটা পরে রান্না করি। আগে ইফতারির আগে যতটুকু পারি রান্নাটা কমপ্লিট করি। যেই কথা সেই কাজ তো আর হয়ই নাই। পরবর্তীতে আমি এদিক থেকে দেখেন সবকিছু কিন্তু কেটে বেছে রেডি করে নিয়েছি। তো ওদিক থেকে তরকারিটাও গরম করছি। আর এই বাতের সমস্যাটা আসলে মৃত্যুর আগ পর্যন্তই থাকবে। এটা নাকি রক্তের সাথে একেবারে মিশে গিয়েছে। তো আগে ডাক্তার দেখিয়েছিলাম তখন আরকি ডাক্তার আরকি বলেছিল যে বাতের সমস্যা ভালো হবে না। সেটা থেরাপির মাধ্যমে আরকি মাকে সুস্থ রাখতে হবে। আর থেরাপিটা না প্রতি মাসে আরকি মার দেওয়ার কথা। তো মা যেহেতু প্রায় বছরখানেক হয়ে গিয়েছে বাসা চেঞ্জ করা, সেই সাথে আমার ভাইয়ের আসা যাওয়া সবকিছু মিলিয়ে না মায়ের আর থেরাপিটা দেওয়া হয় নাই। তো মা ঢাকা যার কাছে থেরাপিটা দিত সে আবার তার বেবি হওয়ার জন্য গ্রামে চলে গিয়েছে। তো সবকিছু মিলিয়ে মা ওই আপুটাকে ছাড়া আরকি অন্য কোথাও থেরাপি দিতেই চায় নাই। আর যে মেশিনপত্র যা, যা দিয়ে থেরাপি দেওয়া হয় এগুলো না আসলে মা সব জায়গায় দেখেও না বা মার মনের মতো হয়ও না। এই কারণে আরকি ওই থেরাপিটা মা এই সাভারে আসার পর একেবারেই দেওয়াটা আরকি বন্ধ হয়ে যায়। তো এরপরে কিন্তু অনেকদিন চলে যায়। তো যাই হোক এদিক থেকে আমি শাকটা নামিয়ে নিলাম। তো এবার যেহেতু বাসা আবারও মা চেঞ্জ করেছে, কাজের চাপটাও বেশি পড়েছে। তো সবকিছু মিলিয়ে দেখা যায় সমস্যাটা অনেক বেশি হয়ে গিয়েছে। আর থাইরয়েডের সমস্যা হলে বা বাতের সমস্যা বা মার যেহেতু একটু কিডনির সমস্যাও ছিল। তো সবকিছু মিলিয়ে কিন্তু ডাক্তার বলেছে ওনাকে বেশিরভাগ বেড রেস্টে থাকতে, কাজের চাপ কমিয়ে দিতে। তো মা দেখা যায় যে এত, এত কাজের চাপ নেয় সবসময় যে নিজের শরীরের আরামটা দিতে আরকি ভুলে যায়।
তো যদিও ঘরে বউ আছে, তারপর আমার মাই কিন্তু বেশিরভাগ সবসময় সব কাজ করে ফেলে। ওই দেখা যায় বউ করবে সে আশায় কিন্তু সে বসে থাকে না। এটাই হচ্ছে আমার মার একটা বড় সমস্যা। তো এদিক থেকে আমি ডালটা বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি ফ্রিজে যে ইফতারিগুলো মা গতকালকে বানিয়ে রেখেছিল, তো ওগুলো আবার আমার ছোট বোন নামিয়ে রেখেছে, বললো যে আপু এগুলো একটু গরম করে নাও। তো ও এ ফাঁকে 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে, বললো যে আপু ডিম চপ করো, আসলে ওর নাকি খুব ডিম চপ খেতে ইচ্ছে করছে। তো আমি এখানে 2টা ডিম অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো এখন আমি ছিলে নিব। তো ডিম চপটাও কিভাবে করব সেটাও কিন্তু আজকে আমি ভুলে গিয়েছি। দেখেন আমি বেসন গুলিয়ে নিয়েছি, ডিমগুলো মাঝখান থেকে ফালি করে তারপরে আমি এটাকে ভাজবো না, সেটা না করে আমি আনাম ডিম চপে আর কি ভেজে বসে আছি। এরপর আমার বোন আর কি বলতেছিল যে তুমি এগুলো কি চপ ভাজছো, এভাবে কি ডিম চপ করে? তো বললাম যে আমার মনে শান্তি লাগতেছে না, আমার মন ভালো লাগতেছে না, তুই কিসের খাওয়া দাওয়ার গল্প করতেছিস? আমি মা সুস্থ হোক, যদি এর ভিতরে রোজা থাকে তাহলে একদিন বাসায় এসে সবাই মিলে তখন আর কি ইফতারি খাওয়া দাওয়া করবো। তো এই যে সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু দেখেন যেই কথা সেই কাজ, এই যে ইফতারিটা কেবল নিয়ে বসছি, আজান হচ্ছে, মাও খুব কষ্ট করে ইফতারির টেবিলে যখন মা বসে তখনই মা পানি আর শুধু শরবতটা খায়। খাওয়ার সাথে সাথে মা বারবার বলতেছিল যে আমার মাথা ঘুরাচ্ছে, আমি চোখে মুখে অন্ধকার দেখতেছি। তো সাথে সাথে মা আমার বোনকে বলতেছিল যে আমাকে একটু তাড়াতাড়ি ধর। তো আমার ছোট বোন মাকে যখন জাবড়িয়ে ধরে, কিছুক্ষণ পর আমি ভাবছি মা নর্মালি আছে, তো আমি খেয়ে উঠতে উঠতে দেখি যে মা অলরেডি অজ্ঞান হয়ে গিয়েছে। কিছু টাইম পরেই দেখতে পারি যে আমি যখন মাকে চোখে মুখে ইচ্ছা মতো পানি দিলাম, দেখি যে একটু জ্ঞান ফেরার পর মা বমি করলো। বমি করার পরপরই একটা মানুষের যখন মারা যায় না, তখন দেখবেন যে তার সিমটমটা কীরকম হয়, ঠিক সেই সিমটমগুলোই মার মধ্যে দেখা দিয়েছিল। চোখ মুখ বড় বড় করে হাসি দিয়ে, চোখ দিয়ে গড়গড় করে মার পানি পড়ছিল। এরপর ঘাড়টাকে 2টা নাড়াচাড়া দিয়ে মা বড় বড় 3-4 বার নিঃশ্বাস নিয়ে মা একেবারেই ঠান্ডা হয়ে যায়। আমরা 2টা বোন ওই মুহূর্তে এত চিৎকার পারতেছিলাম, বাসায় একটা মানুষ ছিল না, আমরা 2 বোন আর আমার ভাইয়ের ছেলেটা ছাড়া আর আরিয়ান ছাড়া। তো পরবর্তীতে আমার ভাইয়ের ছেলেটাকে বললাম যে পাশের ফ্ল্যাটে যারা আছে তাদের সবাইকে তাড়াতাড়ি ডাকো। তো তারপর তাদেরকে ডাকা হলেও এক ফ্ল্যাট থেকে 2টা আপু বের হয়ে আসে, এসে আর কি তাড়াতাড়ি করে সে আমাদেরকে হেল্প করে। তারপর তার বাবা এসে আমরা ধরাধরি করে মাকে আর কি শুয়ে দেই। এরপর সদর হাসপাতাল থেকে ডাক্তার এনে মাকে দেখানো হয়। তো পরবর্তীতে সে বলল যে মার নাকি আসলে গ্যাসের সমস্যা হয়েছিল, গ্যাস থেকেই এই সমস্যাটা হয়েছে। তো পরবর্তীতে সে ওই যে সুইটা দিল, গ্যাসের সুই দেওয়া হয়েছিল। এরপর 1-2 ঘন্টা চলে যায়। এরপর আমি বাড়িতে সবাইকে ফোন দেই। সেদিন রাতের বেলায় কিন্তু সবাই গ্রাম থেকে চলে আসে। এটা ছিল তার পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও। মাছ ঠাস রাত্রেবেলা যা রান্না করেছে ওগুলো প্রায় রাত 12টা-1টা বাজে। আমার ভাইয়ের বউ এবং আমার ভাইয়ের শাশুড়ি, তার শাশুড়ি, নানি শাশুড়ি, আমার নানি, আমার মামা সবাই কিন্তু গ্রাম থেকে চলে আসে। তো ওই দিন রাত্রেবেলা কিসের কি আর ভিডিও শ্যুট করব, কারণ আমাদের এমন অবস্থা হয়েছিল আমরা আর আমাদের পরিস্থিতিতে ছিলাম না। মাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছিলাম। এরপর ডাক্তার এসে প্রায় 2-1 ঘন্টা পর দেখে শুনে তারপরে আর কি মাকে সুই দেওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পর মা স্বাভাবিক হয়, একটু একটু কথা বলতে পারে। এরপর মাকে আর কি যেভাবে ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে গিয়েছে ওইভাবে মাকে রেখেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পরবর্তীতে মা আর কি একটু সুস্থ হয়। এর পরের দিন মার সারা গায়ে কিন্তু ব্যথায় জড়ো ছিল। তো এটা ছিল তার পরের দিন সন্ধ্যাবেলা আর কি। এরপর কিন্তু ওই যে দেখালাম যে মাকে নিয়ে সদরে গেলাম, মাকে নিয়ে কিন্তু আমরা থেরাপি দিয়ে আসছি। থেরাপি দিয়ে আসার পর এটা রাতের বেলার ভিডিও। সন্ধ্যাবেলা কিন্তু ইফতার আয়োজন অনেক কিছু করা হয়েছিল, যেহেতু আমার ভাইয়ের শাশুড়ি, তার নানি শাশুড়ি আসছে। তো রান্নাবান্নাও অনেক কিছু করা হয়েছে। আমি, মামা, আমার ছোট বোন যেহেতু মাকে নিয়ে হসপিটালে ছিলাম, তো ওইগুলো আর ওইভাবে কোনো ভিডিও করা হয় নাই, যেহেতু তারা মেহমান, তারা বাসায় আসছে, তাদের জন্য তো রান্নাবান্নার ব্যবস্থা করতেই হবে। তো ওগুলো আমার নানি আর আমার ভাইয়ের বউ মিলে আর কি করে ফেলেছিল। আর মা সন্ধ্যার পর ইফতারির আয়োজনও অনেক কিছু করা হয়েছিল।
তো আলহামদুলিল্লাহ, তো ইচ্ছেও ছিল যে সবাই মিলে একসাথে ইফতারি করব, সেটা হয়ে ওঠে নাই। তবে আমার মার উসিলা, অসুস্থ হওয়ার উসিলাতে কিন্তু সেই ইফতারিটা সবাইকে নিয়েই করা হলো। এর মধ্যে জবার আব্বু আসতে পারে নাই, কারণ তার অফিস থেকে এক বিন্দু সে ছুটি নিতে পারবে না। তবে সে বারবার ফোন দিয়ে কিন্তু মার খোঁজ খবর নিচ্ছিল। তো আমার ছোট আমার ২ টা মেয়েও কিন্তু আজকে সকালবেলা চলে আসছে। তো আমি যেহেতু হাসপাতালে ছিলাম, অনেক ভিডিও আমি করি নাই বা ভিডিওগুলো মিসই ছিল। তো যাই হোক, এই ভিডিওগুলো আবার আমার ছোট মেয়ে করলো। বলল যে, "আম্মু তুমি ভিডিও করবা না?" তো পরে বললাম যে, "ঠিক আছে করো।" কারণ আমি আসলে ক্যামেরা হাতে নিয়ে ওইভাবে কিন্তু ভিডিও করতে পারি না। তো মা বলতেছিল যে, চিংড়ি মাছগুলো ভেজে পেঁয়াজ দিয়ে যেন একদম দো পেঁয়াজের মতো আরকি করি। ইলিশ মাছে যেভাবে পেঁয়াজ ভেজে দেয় ওইভাবে যেন করে দেই। তো গরুর মাংস রান্না হয়েছে, মাছের পেটি, তারপরে শাক, এগুলো রান্না করেছিলাম, ভাত রান্না করেছি আর এখন পোলাও রান্না করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা আমি কিন্তু অফ ক্যামেরাতে দো পেঁয়াজা করে ফেলেছি। এখন এই তো পোলাওটা রান্না করে নেওয়া হচ্ছে। এর মধ্যে আবার দুধও জাল করা হয়েছে। তো আমি এখানে আবার সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর বাসায় মেহমান থাকলে কিন্তু অন্যরকম হয়। তো তারা এসে আরকি ১ রাত ২ রাত আরকি ছিল। এরপরে ভোরবেলা সেহারি আজকে রাতে আরকি সেহারিটা খেয়ে সবাই ভোরে চলে যায়। আর আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আমি যে উঠে সবার যাওয়ার ভিডিওটা করব বা আমিও যে বাসায় চলে আসছি সেই ভিডিওটা করব, সেটা আর করা হয় নাই। আজকে যখন ভয়েস ওভার করছি আমি কিন্তু আমার বাসায় বসেই ভয়েসটা ওভার করছি। আমি পোলাওটা বসিয়ে দিয়ে এদিক থেকে এসে দেখতেছি, এই যে দেখেন আমার বড় মেয়ে এবং আমার ছোট বোন, পাশে আমার মা শুয়ে আছে। তো ওরা কিন্তু ঈদের জামাকাপড় দেখতেছে। তো আমি এটাই বলতেছিলাম যে আমার মায়ের যদি আজকে কিছু হয়ে যেত তাহলে কিসের ঈদ, কিসের কি? তো আসলে মৃত্যু যে কতটা কাছে সেটা আমি আমার মাকে না দেখলে বুঝতেই পারতাম না। তো কল্পনাও করতে পারিনি যে আমার মা হঠাৎ করে এমন হয়ে যাবে। তো এই যে দেখেন সেই রাতের খাবারটা আমার মামা আর ওইখানে আমার ভাইয়ের শাশুড়ি, নানি শাশুড়ি সবাই বসে খাওয়া-দাওয়া করছে। আর এখন আমি, আমার মা, নানি, আমার ছোট বোনের শাশুড়ি, আমার ছোট বোন, আমার ভাইয়ের বউ জবা, আমরা সবাই এখন বসে আরকি খাওয়া-দাওয়া করছি। তো আমার মায়ের জন্য সবাই দোয়া রেখেছেন এবং আমার সব আপুদেরকে বলব যে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া রাখবেন। আমিও আমার প্রতিটা আপু, ভাইয়ার, মা, বাবার জন্য সবার জন্য মন থেকে দোয়া রাখছি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।